বন্দে পুরুষোত্তমাম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ছয় পৌষ 1348 রবিবার, ইংরেজি 21/12/1941 পরবর্তী অংশ প্রথম অংশ পড়ার পরের অংশ থেকে পড়তেছে, যেখান থেকে বাদ দিয়েছিলাম আর কি। শ্রী শ্রী ঠাকুরের ভাব দেখে সবাই হেসে ফেললেন। সলিল গতিতে আলোচনার স্রোত বয়ে চলেছে। ইস দাদা নিজের সম্বন্ধে বললেন, কেউ ভালোবেসে সহজভাবে আমাকে কিছু দিলেও তা নিতে সংকোচ মনে হয় কেন বুঝি না। শ্রী শ্রী ঠাকুর গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি থাকলে ইনফেরিয়রিটি, হীনমন্যতা আসে, তার থেকেও অমন হয়। ভালো কথা বললেও মনে হয় টেউন্ট, বিদ্রোপ। বিমলদা হয়তো আপনাকে দেখে বলল, কি ইস দাদা আপনার শরীরটা খারাপ যাচ্ছে কেন? তখন হয়তো ভাবলেন আমার অবস্থা খারাপ, তাই পরিহাস করছে। যদি বলে আপনার শরীরটা তো আজকাল ভালো হচ্ছে, আপনি ভেবে বসলেন আমি মানুষের সঙ্গে কথা ঠিক রাখতে পারি না অভাবে, তাই মনে করেছে আমি মানুষ ঠকিয়ে ঘি দুধ খেয়ে মোটা হচ্ছে। হয়তো আপনি দুদিন আগে বিমলদার কাছে 2 টাকার জন্য গিয়েছিলেন। গো বিটুইন দ্বন্দ্ববৃত্তের জন্য ভিতরে থেকে থাকে উইকনেস, দুর্বলতা। তাই মনে হয় সবাই বোধহয় আমাকে হীন ভাবে। নিজের কাছেই নিজে পালিয়ে পালিয়ে চলতে হয়। এ এক নরক যন্ত্রণা। বিশেষ গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি এর চাইতে অনেক জিনিস, এমনকি চুরি ডাকাতি পর্যন্ত ঢের ভালো। তাই বলে যে আমি চুরি ডাকাতি করতে বলছি তা কিন্তু নয়। আমার মনে হয় চুরি ডাকাতির অভ্যাস থেকে একটা মানুষ যত সহজেই রেহাই পেতে পারে, গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি এর অভ্যাস থেকে রেহাই পাওয়া তার থেকে দুষ্কর। গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি ছাড়তে গেলে আগের গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি চেপে ধরে, তখন খুব শক্ত না হলে পারা মুশকিল। যাই আসুক, গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি আর করছি না এমনতর কঠোর সংকল্প নিয়ে দাঁড়াতে হয়, আর সেই সংকল্প থেকে এক চুলও নড়তে নেই। মাথার উপর দিয়ে যদি ঝড় বয়ে যায় তাও নয়। মানুষের কাছে খ্যাপন করলে ফল ভালো হয়। কেউ যদি তোমার কাছে কিছু রাখতে চায়, তা রাখতে গেলে আগে থাকতে সব বলে নিতে হয়। হয়তো আমি খরচ করে ফেলতে পারি, সময় মতো নাও পেতে পারেন, তা জেনেও যদি দেন দিতে পারেন। নির্দিষ্ট কথা দিতে নেই, চেষ্টা করব এই পর্যন্ত বলা চলে। কথার ধাঁচগুলি ঠিক করে নিতে হয়। ইংরেজদের এইসব ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স এ জাতীয় চরিত্রে পরিণত হয়ে গেছে, বোথ ইন ওয়ার্ড অ্যান্ড অ্যাকশন। কাজে ও কথায় কশাসলি সাবধানে গো বিটুইন অ্যাভয়েড করতে হয়। দ্বন্দ্ববৃত্তি এড়িয়ে চলতে হয়। যেটা যে উদ্দেশ্যে রাখা হয়েছে সেটা সেই উদ্দেশ্যেই ব্যয় করা উচিত। গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি করে যদি দান ধ্যান বা সৎ কাজ করা যায়, তাতেও কিন্তু অপরাধ হয়। গো বিটুইন এর নাম দেওয়া যায় মিথ্যাচার, কারণ এটা সত্তা সমবর্ধনাকে হনন করে। গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি অসম্ভব ব্যাপার। এতে চেয়ে বিশ্বাসঘাতকতার ভীমজিওর 7টি রং আছে। আর যাই হোক বা না হোক, গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি ধর্মরাজ্যের জিনিস নয়। গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি যার আছে, সত্তা পোষণে উপচয় চলনার ব্যাপারে, বিশেষ করে পার্সোনাল প্রফিট, ব্যক্তিগত লাভ হতে পারে এমন কোনো কাজের বেলায় সে ব্লেন্ডারিং মুভ, ভুল চাল নেবেই। হয়তো সেই মুহূর্তে হাগা চেপে যাবে। বহু মানুষ এসে বলে, ঠাকুর আমার এখন সময় খারাপ, গ্রহ বৈগুণ্য। এক সময় ছিল যখন ছাই মুড়ো ধরলে সোনা মুড়ো হয়ে যেত, যে কাজে হাত দিতাম সহজে সিদ্ধ হতো, কিন্তু এখন আর কিছুই জমি তুলতে পারে না, সবই ভেস্তে যায়। সোনা মুড়ো ধরলে ছাই হয়ে যায়। এর মধ্যে করা ও চলার অন্যান্য ত্রুটি থাকেই, কিন্তু অনেক সময় লক্ষ্য করে দেখবেন মানুষটা হয়তো আগে অনেক গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি করেছে এবং এখনও গো বিটুইনের অভ্যাস আছে,
জামায়াত গো বিটুইনের ফল যখন মানুষকে চেপে ধরে তখন পদে পদে সে ব্যর্থ ও ব্যাহত হতে থাকে। সে চিত্র ভাবতে আমার গা শিউরে ওঠে। শেষে ঠাকুরের চোখে মুখে একটা আতঙ্কের চিহ্ন ফুটে উঠল। খুব সাবধান, যা হোক কেউ ভালোবেসে কিছু দিলে নেবেন, বিশেষত আপনি না নিলে যদি সে ক্ষুণ্ণ হয়। জিনিসের পরে আমাদের লোভ না থাকা ভালো, কিন্তু যে আদান প্রদানের মাধ্যমে প্রীতি ও বান্ধবতা পুষ্ট হয় তাকে তো রহিত করা ভালো নয়। শিরিষ দা রায়চৌধুরী এসে প্রণাম করে বসলেন। শেষে ঠাকুর তামাক খেতে খেতে স্মিত মুখে বললেন, কি শিরিষ দা, কী খবর? প্ল্যান পরিকল্পনা করছেন নাকি? শিরিষ দা, হ্যাঁ করছি। শ্রী ঠাকুর উৎসাহ ভরে তাড়াতাড়ি করে ফেলেন, শালা লাগিয়ে দেবেনে কাণ্ড। শ্রী ঠাকুর হাসি খুশি ভাবে দেখে সবাই খুব স্ফূর্তিযুক্ত হয়ে উঠলেন। গৌবটির দ্বন্দ্ববৃত্তি সম্বন্ধে যেভাবে আলোচনা হচ্ছিল তাতে প্রত্যেকেই স্ব স্ব অপরাধের কথা চিন্তা করে খানিকটা যেন অবসন্ন ও নিস্তেজ হয়ে পড়েছিলেন। আবহাওয়া অত্যন্ত ভারী লাগছিল। হঠাৎ একটা মিষ্টি হালকা হাওয়ার আমেজ ভেসে আসলো শ্রী ঠাকুরের কথার ভঙ্গিকে আশ্রয় করে। কেষ্টদা পূর্ব কথার সূত্র ধরে প্রশ্ন করলেন, গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি এর কোনো প্রাশ্চিত্য নেই? গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি আর না করা ছাড়া তো প্রাশ্চিত্য দেখি না। শেষে ঠাকুর, দেখি না তো খুঁজি দেখবেন তো পাবেন নাকি? শোনেননি এমন ভূত আছে যা ওঝা মানে না? এও সেই রকম। শর্টকাট সহজ প্রাশ্চিত্য আছে বলে মনে হয় না। চিন্তিতভাবে এ যে কি সর্বনেশা জিনিস, ইহকাল পরকাল ঝরঝরে করে দিয়ে যায়। চরিত্রে একরতি বল থাকে না, কনভিকশন প্রত্যয় বলে জিনিস থাকে না। সে যত ভালো কথাই হোক মনে হয় ফাঁপা ফাঁকা আওয়াজ, কোনো বস্তু নেই তাতে। তাই মানুষের অন্তরে গভীরভাবে স্থায়ীভাবে দাগ কাটতে পারে না। আবার পরিবেশ আমাকে অনেক সময় সূক্ষ্মভাবে গো বিটুইন করিয়ে ছাড়ে। আমি হয়তো ইচ্ছা করলাম তরুর হাতে জল খাবো, ইঙ্গিত করলাম তেমনি তরুও দিতে প্রস্তুত, তখন হয়তো মাঝখান থেকে আরেকজন এসে জলের ঘটি ধরে বসলো। তরুও কিছু বলতে পারে না, পাশে ঝগড়া বাঁধে। এই নিয়ে একটা অনর্থক ঘটে, আর আমার তো কিছু করার উপায় নেই। আমি যখন যাকে দিয়ে যেটা চাই তখন তাকে দিয়ে সেটা না পেলে আমার ভালো লাগে না, রীতিমতো অসুবিধা হয়। কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারি না, পাশে কেউ মনে ব্যথা পায়, তবে এতে আমার কষ্ট হয়। অনেকে আবার এমনও প্রবৃত্তি ঝোঁকা ও আমার পছন্দ অপছন্দ সুবিধা অসুবিধা সম্বন্ধে এতই খেয়াল হারা যে তাদের কিছু বলে দিলেও তা তাদের মাথায় থাকে না। ফলকথা তারা অন্যের সম্বন্ধে অন্ধ। তারা জানে না নিজেদের খেয়াল চরিতার্থ করে সেবা করার দম্ভ নিয়ে চলতে। সে সেবায় আমারও সুখ স্বস্তি নেই, তাদেরও সার্থকতা নেই। নইলে যথাযথ দৃষ্টিভঙ্গি নিয়ে সুকেন্দ্রিক হয়ে মানুষ সামান্যতম কাজ পর্যন্ত যদি নিখুঁতভাবে শ্রদ্ধা সহকারে করে, তবে তার ভিতর দিয়ে যে বোধ জ্ঞান ও শক্তি নিয়ন্ত্রণ শক্তি লাভ হয় তাই তাকে ভূমার মন্দিরে পৌঁছে দিতে পারে। সর্বোপরি লাভ করে সে অনাবিল আত্মপ্রসাদ, একজনকে খুশি করে খুশি হবার আনন্দে। অহংকারের সেবা যারা করে তারা সে সার্থকতার সন্ধান পাবে কেমন করে? তাই বলে সার্থকতার লোভে যদি কেউ সেবা করে তার সেবা কিন্তু সার্থক হয় না। ভালোবেসে যে করে সেই সার্থক হয়। শীতের মধ্যে একভাবে অনেকক্ষণ বসে থাকার দরুন শেষে ঠাকুরের ডান পাটা ধরে গেছে। তাই পা বাড়িয়ে দিয়ে পেরিদাকে বললেন, একটু টেনে দে তো। প্যারিদা টেনে দিলেন। টেনে দেওয়ার সময় একটু জোর লাগাতে চেয়েছে। ঠাকুর হেসে বললেন, শালার পাগল, কি করে কি রে, অত জোরে না।
পেরিদা লাগলো নাকি শিশু ঠাকুর? না তেমন কিছু না, আর একটু আসতে দে। ঋণ পরিশোধ সম্বন্ধে কথা উঠতে বললেন, পাওনাদার আসলে যাই থাক কিছু দিতে হয়, সে যত সামান্যই হোক। তা সে নিতে না চাইলেও জোর করে দিতে হয়। নির্দিষ্ট ওয়াদা করতে নেই, বলতে হয় অমুক দিনের মধ্যে কিছু দিতে চেষ্টা করব যদি বলো তাহলে অবশ্য দেই, এই ভেবে সময়ের পূর্বে দেবে। আর পাওনাদারকে তাগাদা করবার সুযোগ না দিয়ে তুমি নিজে তার বাড়িতে গিয়ে দিয়ে আসবে। তখন টাকা দেবার কথা নেই, হঠাৎ হয়তো তোমার হাতে কিছু জুটে গেল, নিজে গিয়ে দিয়ে আসলে বললে আজ এই 3টে টাকা হাতে এসে গেছে, তাই ভাবলাম আপনাকে দিয়ে যায়। আমার যে টানের সংসার সবই তো জানেন, হাতে থাকলেই খরচ হয়ে যাবে। পাওনাদারকে তুমি এড়িয়ে চলতে চেষ্টা করছো, এইটে যেন সে কিছুতেই না বুঝতে পারে। অওদা মতো যে সময় যা দেবার সবটা যদি না দিতে পারো, তাহলেও একটু আগে তার কাছে গিয়ে যা পারো দিয়ে তোমার অবস্থার কথা তাকে জানিয়ে তার কাছ থেকে ক্ষমা ভিক্ষা করে আসবে। ওই অবস্থায় একটু আগে তার কাছে যাবার কথা বলছি। এজন্য শেষ মুহূর্তে তুমি যদি তার কাছে হাজির হয়ে তোমার অক্ষমতার কথা জানাও, তখন সে হয়তো বিব্রত হয়ে পড়তে পারে। বিশেষত তোমার কথার উপর দাঁড়িয়ে সে যদি আর কাউকে কথা দিয়ে থাকে কিংবা বিশেষ কোনো প্রয়োজনীয় কাজের পরিকল্পনা করে থাকে, এইভাবে যদি চলো, তবে পাওনাদারের সহানুভূতি থাকবে তোমার উপর এবং তুমি মানুষটাকেও হারাবে না। একটা মানুষকে হারানো মানে কিন্তু একটা দুনিয়াকে হারানো। আবার তোমরা কখনো কাউকে যদি ঋণ দাও, ধরে নেবে সে হয়তো এই টাকা পরিশোধ করতে পারবে না। যে পরিমাণ টাকা ঋণকারী পরিশোধ না করলে তুমি আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হবে না, সেই পরিমাণ টাকা বা জিনিস তুমি ধার দিতে পারো। মানসিক জীবনের কথা উল্লেখ করছে, এই জন্য তুমি টাকা বা জিনিসের ক্ষতিটা হয়তো সামলে নেবে, কিন্তু মনের সঙ্গে লোকটাকে হয়তো ক্ষমা করতে পারলে না। তখন লোকটার সঙ্গে ব্যবহারে সেটা ফুটে বেরোবে, ফলে সে হয়তো তোমার হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাকে ঋণ দিয়ে একাধারে তুমি টাকা তো খোয়ালেই, মানুষটাও হারালে। গাটের পয়সা খরচ করে এই অপফল কুড়িয়ে লাভ কি? ওর চাইতে ধার না দিয়ে তুমি যা পারো যদি এমনি দাও, সেই এসব থেকে ভালো। ধার নেবার বেলাও ওই কথা, ধার না নিয়ে বরং এমনি চেয়ে নাও। আমি সেই জন্য সাধারণত যা মানুষকে দিই তাও নিই না, আবার মানুষের কাছ থেকে যা নিই তাও তাকে দিই না। তার প্রয়োজন মতো অনেক বেশি দেওয়ার জন্য প্রস্তুত থাকে, কিন্তু ঋণের ভিত্তিতে আদান প্রদানের কথা আমি ভাবি না। আমাদের দেশে আরও একটা জিনিস আছে, ভাগের কারবার করা। প্রায় ক্ষেত্রে দেখি পার্টনারশিপ বিজনেসে ভাগে কারবারে পরে গোলমালের সৃষ্টি হয়। কিছুদিন যেতে না যেতে পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্ব ছুটে যায়, তখন পরস্পরের মধ্যে আসে সন্দেহ ও অবিশ্বাস। তাই আমার মনে হয় ব্যবসার ব্যাপারে জাতীয় চরিত্রের বর্তমান অবস্থা একক ব্যবসা করাই ভালো। বড় জোর একজন আর একজনকে ওয়ার্কিং পার্টনার, কর্মী, অংশীদার রাখতে পারে। 2 বা 3 জনের মূলধন একত্রে মিলিয়ে মিলিত পরিচালনায় ব্যবসা করতে গেলে প্রায় ভেস্তে যায়। উদ্দেশ্য যদি অসাধু না হয় এবং পরিচালনা যদি ঠিক থাকে, তবে লিমিটেড কনসার্ন দায়িত্বশীল যৌথ কারবার বরং এর থেকে নিরাপদ। লিমিটেড কনসার্ন দায়িত্বশীল যৌথ কারবার ভালো চলছে, এ অনেক ক্ষেত্রে শোনা যায়, কিন্তু পার্টনারশিপ বিজনেস ভাগের কারবার দীর্ঘদিন ধরে ভালোভাবে চলছে এ আমাদের বাঙালি জীবনে বড় বেশি শুনি না। অবশ্য থাকতে পারে, আমার হয়তো জানা নেই। আমি আর কতটুকুই বা খবর রাখি, তবে আমার সাক্ষাৎ সংস্রবে যত লোক এসেছে তাদের মধ্যে যা প্রত্যক্ষ করেছি, সেই অভিজ্ঞতা আমাকে পার্টনারশিপ বিজনেস ভাগের কারবারের ব্যাপারে উৎসাহ দিতে দেয় না। ধার, ভাগে কারবার এগুলি সব গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি এর বাহন। প্রফুল্ল, কারো যদি খুব ট্যালেন্ট, ক্ষমতা থাকে, মানুষকে খুব সার্ভিস সেবা দেওয়া থাকে এবং সঙ্গে সঙ্গে গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি থাকে,
শ্রী ঠাকুর, কোনো ট্যালেন্ট, ক্ষমতা, কোনো সার্ভিস সেবা দেওয়ায় কিছু হবে না। অমনভাবে সার্ভিস সেবা দিয়ে যাকে পঙ্গু করে তুলছে সেই তোমাকে বলবে চোর। কাহে কাহ, তুই তো আমাকে টাকা দিয়ে সর্বনাশ করেছিস, নইলে আমি এতদিন নিজের পায়ে দাঁড়াতে পারতাম। গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি অলারাজি সাইকোলজিক্যাল মনোবিজ্ঞান ও ফিলোসফি দর্শন আওড়াই, তাও গো বিটুইন এ দ্বন্দ্ববৃত্তিতে ভরা। স্কিম পরিকল্পনাও করে সেই ধরনের। প্রজ্ঞা বাদাংশ ভাষ্যে কেষ্টদা, পাঞ্জা দেবার সময় খুব লক্ষ্য রাখবেন মানুষটার গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি আছে কিনা। গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি থাকলে সে এই কাজ সাকসেসফুল কৃতকার্য হতে পারবে না, কামের থেকে অকাম বেশি করবে আর যেখানে সেখানে ভুন্ডুল বাঁধাবে আর আপনার হবে জ্বালা। ইস দাদা, একজনের কথার উপরে বিশ্বাস করে থাকলে সে যদি গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি করে তবে সেই সঙ্গে সঙ্গে আর একজনের গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি হয়ে যায়। শ্রী ঠাকুর, তোমরা যাকে বলো বিশ্বাস, সেটা বিশ্বাস নয়। বিশ্বাস মানে সম্পূর্ণ প্রশ্ন শূন্য হওয়া, বিহিত করণের ভিতর দিয়ে তা হয়। এমন ব্যবস্থা করতে হয় যাতে তুমি সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারো, সে বিষয়ে অন্য আর কোনো অবকাশ না থাকে। আলস্যের দরুন তা আমরা করি না, পরে ঠকি। আলস্য আর বিশ্বাস এক কথা নয়। তাই বলছিলাম উইদাউট এনি কন্ডিশন, নিঃশর্তে দেওয়া ভালো। তাছাড়া পেলাম পেলাম, না পেলাম এইভাবে দেওয়া চলে। এটা ঠিক জন্য তোমাকে যদি কেউ ডিসিভ প্রতারণা করে, সেজন্য প্রথমত ও প্রধানত দায়ী তুমি নিজে। আর একজনকে সে সুযোগ তুমি দিলে কেন? তোমার সামর্থ্যের বাইরে গিয়েও তুমি যদি দান করো বা ভিক্ষা দাও, তাতে তোমার ততখানি অপরাধ হয় না যতখানি অপরাধ নির্বুদ্ধিতাবশত নিজেকে নিজেকে প্রবঞ্চিত হতে দেওয়ায় আর অপারক অবস্থা আবল তাবল করার চাইতে মানুষকে ফাঁকি দিয়ে নেওয়ার চাইতে ভিক্ষা করা ঢের ভালো। কেশদা, আপনি তো বলেন যাত্রা যদি চাকরি না করে ভিক্ষা করে খেত এর চাইতে ভালো থাকতো। শ্রী ঠাকুর, আমার তাই মনে হয় ভিক্ষা করতে চাকরির চাইতে ক্ষমতা লাগে। মানুষের খুশির দাম আহরণ করা সহজ কথা নয়, আর শুধু কথায়ও তা হয় না। সুখে দুঃখে বিপদে আপদে মানুষকে দেখা লাগে, তাদের জন্য সাধ্যমতো করা লাগে। ভিক্ষা কথার পেছনে আছে ভজন, অর্থাৎ ভক্তি, অনুরাগ, সেবা, দান, প্রাপ্তি। আপনার ইষ্টে ভক্তি থাকবে, অনুরাগ থাকবে। সেই অনুরাগ ও অনুপ্রাণিত হয়ে তারই স্বার্থ প্রতিষ্ঠা ও প্রীতি কামনায় সশ্রদ্ধভাবে মানুষকে আপনি আপনার সামর্থ্য, বৈশিষ্ট্য ও যোগ্যতা অনুযায়ী সেবা করবেন। তাকে আপনার যা দেবার তা দেবেন, তার প্রয়োজন পূরণে লক্ষ্য রেখে। এর ফলে আপনার যে সহজশত উচ্চারিত প্রাপ্তি, তাকে বলে ভিক্ষা। ভিক্ষা চারটিখানি কথা নয়, এতে চাকরির চাইতে অনেক বেশি মাথা খাটানো লাগে, অনেক বেশি চৌকস হতে হয়, অনেক বেশি দক্ষ হতে হয়, অনেক বেশি দায়িত্ব নিতে হয়। শাস্ত্রে আছে ব্রাহ্মণ রাজার চাকরি করবে না, তাতে বাধ্যবাধকতায় রাজার প্রতি লিয়েনিং এর আনতির দরুন অন্যায় ব্যাপারেও তার পক্ষ অবলম্বন করতে পারে। দ্রোণাচার্যের যা হয়েছিল, ওতে গ্রেটার কজ, বৃহত্তর উদ্দেশ্য সাফার করে, ক্ষতিগ্রস্ত হয়। বেলা হয়েছে, চরে গরু চড়ে বেড়াচ্ছে, চারিদিকে রোদ ছেয়ে গেছে। আশ্রম প্রাঙ্গণের লোকজনের আনাগোনাও বেশ বেড়ে গেছে। শ্রী ঠাকুরের এখনও পায়খানা যাওয়া হয়নি, তবু
সামনে আলাপ চলছে। কেষ্টদা বললেন, যেসব ব্রাহ্মণ চাকরি করেছে তাদের প্রায়শ্চিত্ত করা উচিত। বিমলদা তখন একটু বাইরে গিয়েছিলেন, একটু পরে এসে জোরের সঙ্গে বললেন, ব্রাহ্মণের ছেলে পরের চাকরি করে যে মহাপাতক করছে তার তুলনা হয় না। শেষে ঠাকুর শুনে হেসে বললেন, বিমলদা কেষ্টদার দপ্তরের মানুষ। কথার মধ্যে যেন ঠিক কেষ্টদার ঝলক। একটু পরে স্মিত হাস্যে বললেন, অত কঠোর হতে গেলে চলবে কেন? স্থান, কাল, পাত্র ও অবস্থা বিবেচনা করে রইসই চলতে হবে। আপদধর্ম বলেও তো একটা জিনিস আছে। কেষ্টদা ঠাকুরের চাকরির দরখাস্ত করার কথা উল্লেখ করলেন। শেষে ঠাকুর হাসতে হাসতে বললেন, সবাই চাকরির দরখাস্ত করে, আমিও একবার হাউস করে শিয়ালদা ঠাকুর স্টেটে একখানা দরখাস্ত করেছিলাম। আমি ভাবিও নি যে ওর উত্তর আসবে, কিন্তু কিছুদিন পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিয়োগপত্র আসলো। 50 টাকা মাইনে, ফ্রি কোয়ার্টার্স, বিনা ভাড়ায় বাসা, প্রাইভেট প্র্যাকটিস অ্যালাউড, সরকারি কাজ ছাড়া নিজের মতো ডাক্তারি করা চলবে। চিঠি পেয়ে বন করে আমার মাথাটা ঘুরে গেল। চোখে সর্ষের ফুল দেখতে লাগলাম। মনে হলো, বাবা ও চিঠি দেখলি তো রক্ষে নেই। অমনি কসকস করে হাত দিয়ে দেখালেন, ছিঁড়ে ফেললাম। তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসি। শেষে ঠাকুর প্রাতকৃতাদি সমাপনান্তে কলতলার পাশে পূজনীয় ছোটমার খড়ের ঘরে বারান্দায় মোড়ার উপর বসেছেন। তার অমর বাঞ্ছিত পদধূলি প্রভাতের রোদ এসে পড়েছে। ভক্তবৃন্দ রোদ পিট করে তাকে ঘিরে বসেছেন। পরে পড়ব বাকি অংশ।